আমরা খুব পরিষ্কার করে বলছি, আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করতে। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? যখন আমরা সবাই মিলে ওই সংস্কারের সনদ সই করলাম পার্লামেন্টের সামনে 17ই অক্টোবর, এবং কতগুলো অনেকগুলো বিষয়ে একমত হয়ে গেলাম, সই করলাম। এখন হঠাৎ করেই সেই দলটি বলতে শুরু করেছে, না আমাদের পিআর দরকার। আচ্ছা ভাই, আপনার পিআর কি বোঝেন? পিআর বোঝেন? আমিও বুঝি। আরে যাই বলছি, বাংলাদেশের বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়ে গেছে, চতুর্দিকে সমালোচনার ঝড়। হায় হায়, কি বললো জামাতের আমির সাহেব? বিবেচনা না করে, চিন্তা না করে এই কথা বলি নাই। অধিকাংশ বিশ্লেষকের মতে বাংলাদেশের সবচেয়ে গুছিয়ে যে দলটা রাজনীতি করে সেই দলটির নাম জামায়াত। অস্বীকার করার কোনো উপায় নেই। দলটির রুকন থেকে শুরু করে আমির সবার নিয়োগ, সাংগঠনিক কাঠামো, কার্যপদ্ধতি, এমনকি ফান্ড কালেকশনের পদ্ধতিগুলো অবাক করে দেবার মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা প্লে করেছেন এই মুহূর্তে, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, জামায়াতকে উদ্দেশ্য করে এবারে একই বক্তব্য রাখলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছে জামায়াতের নেতাকর্মীরা, জামায়াতের সমর্থক কর্মীরা। তারা যে যেভাবে পারছে কঠিনভাবে ধুয়ে দিচ্ছে মির্জা ফখরুলকে। মির্জা ফখরুল বলেছে জামায়াতকে ভালো হয়ে যেতে। তারা যেই কর্মকাণ্ড করছে, সাম্প্রতিক সময়ে তারা যে ধরনের কথাবার্তা বলছে, সেগুলা সংযত করার আহ্বান করেছে মির্জা ফখরুল। এছাড়াও বলেছেন যদি তারা ভালো না হয়, এই সমস্ত বক্তব্য যদি ভেবেচিন্তে না দেয়, তাহলে তাদের সামনে হয়তো অনেক বড় বিপদ অপেক্ষা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামায়াতের উদ্দেশ্যে এই ধরনের বক্তব্য কেন্দ্র করে ক্ষুব্ধ জামায়াতের নেতাকর্মী সমর্থকরা। চলুন কথা না বাড়িয়ে জামায়াত ইসলামকে উদ্দেশ্য করে, জামায়াতের নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য কী ছিল সেটা আমরা দেখি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। এই নির্বাচন হতে হবে, এই নির্বাচনের কোনো বিকল্প নাই। কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে, বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে। জনগণের সমর্থন ছাড়া কোনো সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না। তাই আমরা খুব পরিষ্কার করে বলছি, আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করতে। কেন মানুষকে বোকা বানাচ্ছে? যখন আমরা সবাই মিলে ওই সংস্কারের সনদ সই করলাম পার্লামেন্টের সামনে 17ই অক্টোবর, এবং কতগুলো অনেকগুলো বিষয়ে একমত হয়ে গেলাম, সই করলাম। এখন হঠাৎ করেই সেই দলটি আজকে বলতে শুরু করেছে, না আমাদের পিআর দরকার। আচ্ছা ভাই, আপনার পিআর কি বোঝেন? পিআর বোঝেন? আমিও বুঝি। একটু জানা শুনলাম, চেষ্টা করলাম, বলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ইংরেজি শব্দ। আমাদের বাংলাটা বলো, ইংরেজি বুঝি না, ইংরেজি বাংলাটা বললো আনুপাতিক প্রতিনিধিত্ব। ওটা আরো কঠিন। বোঝেন আনুপাতিক প্রতিনিধিত্ব কি? বোঝেন নাকি আপনারা? তো যে জিনিসটা বাংলাদেশের মানুষ বোঝে না, ওই জিনিসটা ঘাড়ের মধ্যে চাপাই দিচ্ছেন ভাই। কার ইঙ্গিতে? কেন আজকে গোলযোগ সৃষ্টি করতেছেন? আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন, লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন। এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, ধর্মকে ভালোবাসে, আল্লাহ নবীকে ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয়। আজকে এই কথাগুলো মনে রেখে এখানে পাঠাবো। আপনি গত নির্বাচনের হিসাব করে দেখেন তো, কত পার্সেন্ট ভোট পেয়েছে জামাত ইসলাম? কত? কারণ বলেন 5%, তাদের 5-6%, তাই না? রাতারাতি লাভ দিয়ে গিয়ে 51% হয়ে যাবেন, এইটা মনে করেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না, বিশ্বাস করে না। পাকিস্তানে আন্দোলন করছিল মুসলমানরা, পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য, প্রতিবাদ মুসলিম,
তখন আপনাদের নেতা মওদুদী সেটা বিরোধিতা করেছে, ঠিক না? আর আজকে আবার 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরোয় আসার জন্য, তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনী থেকে হাত পেরিয়ে গণহত্যা করেছেন। এই কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা, আমি এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। আজকে উল্টা পাল্টা আবল তাবল সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমাদেরকে মাথা নোয়াতে পারবেন না। আমি খুব পরিষ্কার করে বলতে চাই বন্ধুগণ, যে আমরা অবিলম্বে প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচনের কোনো বিকল্প নাই, কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে। জনগণের সমর্থন ছাড়া কোন সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না। তাই আমরা খুব পরিষ্কার করে বলছি, আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করতেন। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনাদের যত বড় বড় বিলবোর্ড দেখলাম, আমি অন্য কোনো দলের অত বড় বিলবোর্ড দেখলাম, যত পোস্টার দেখলাম, অন্য কোনো দলের এত পোস্টার দেখলাম না। তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না। আর নির্বাচন করলে আপনারা যদি পরাজিত করবেন, সেই জন্য আপনারা নির্বাচন পেছাতে চান, তাই পেছাতে চান, বন্ধ করতে চান। বন্ধুগণ, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা বিএনপি নয়, সারা দেশের মানুষ এখন নির্বাচন চায়। এই জন্য চায় যে দেশকে যদি রক্ষা করতে হয়, আপনারা বিশ্বাস করবেন না, অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে, আমার আপনারা ভালো বলতে পারবেন। আমি সম্প্রতি গিয়েছিলাম আমেরিকা সফরে, সেখানে নিউ ইয়র্কে একটা বক্তব্য রাখতে গিয়ে আমি বলেছিলাম, জামাতে ইসলামী যদি দেশ পরিচালনার সুযোগ পায়, কর্মজীবী মহিলাদের কর্মঘণ্টা 3 ঘন্টা কমিয়ে 5 ঘন্টা করা হবে। আরে যাই বলছি, বাংলাদেশের বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়ে গেছে, চতুর্দিকে সমালোচনার ঝড়। হায় হায়, কি বললো জামাতের আমির সাহেব, এখন তো আর মহিলারা কোনো কাজই পাবে না। যারা বিভিন্ন কাজে নিয়োগ করবে তারা বলবে, বাবা আমার এই 5 ঘন্টা দিয়ে 8 ঘন্টার বেতন দিয়ে আমার তো পোষাবে না, আমার দরকার নাই মহিলা কর্মজীবী, মহিলা কর্মকর্তা আমার প্রয়োজন নেই, কারণ মালিক টাকা খাবে কেন? আরেক দল বলতেছে, যাও মহিলারা একটু রুজি রোজগার করতো, রাস্তাটা দিলেন আপনি বন্ধ করে। ভাই, একদিনে সব কথা বলা যায় না, বিবেচনা না করে, চিন্তা না করে এই কথা বলি নাই। আপনি কি আরেকটা মিটিংয়ে একজন প্রশ্ন করছে ভার্জিনিয়ায়, যে আপনি বলেছেন মহিলাদের কর্মঘণ্টা কমিয়ে দেবেন, এটা কি বৈষম্য না? আমরা করবো 8 ঘন্টা, তারা করবে 5 ঘন্টা। আমি বললাম অবশ্যই বৈষম্য, আসেন দেখি আর কোনো বৈষম্য আছে কিনা। পুরুষরা বাম দিকে বসেছে, মহিলারা ডান দিকে বসেছে। পুরুষদেরকে বললাম, বোনরা আপনারা শুনবেন না এই প্রশ্ন, পুরুষদেরকে বললাম যে আগামী 1 বছরের ভিতরে পেটে বাচ্চা নিবেন এমন 2-1 জন পুরুষ থাকলে হাত তুলেন। কেউ তো আর হাত তুলে না, সবাই হাসে আর নিচের দিকে মাথা দেয়, বুঝছে যে আমি কেন প্রশ্ন করছি। আমি বললাম এটা পারবেন না? কয় না না, এটা পারবো কিভাবে? আমি বললাম আচ্ছা ঠিক আছে, বাচ্চা নিতে পারলেন না, আপনার স্ত্রী যে বাচ্চাটা জন্ম দিবেন ওকে একটু বুকের দুধ খাওয়াবেন 2 বছর, যারা তারা একটু হাত তুলেন, নিজের বুকের দুধ। এখন থেকে আবার কেউ হাত তুলে না। আমি বললাম এটাকে বৈষম্য না? একজন পেটে গর্ভধারণ করলো, এরপরে বুকের দুধ দিয়ে বাচ্চাকে বড় করলো, আপনি কিছুই করলেন না, এটাকে বৈষম্য না? তো সে সব কিছু করবে, আবার প্রফেশনাল লাইফে এসে আপনার মতো 8 ঘন্টা কাজ তাকে করতে হবে, এইটাই বৈষম্য। এখন বলবেন যে শিল্প মালিক বাঁচবে কেমনে, সরকারের কাজ হবে কেমনে? অবশ্যই হবে। যে জাতি তার মাকে সম্মান করে, আল্লাহ সেই জাতিকে সম্মানিত করেন। চোররা চুরি করে সমাজ থেকে পকেট কেটে লুণ্ঠন করে যেই টাকা নিয়ে যায়, সেই টাকা যদি ফেরত আসে, সেই টাকা যদি সদ্ব্যবহার করা যায়, মায়েকে রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। কার গায়ে জ্বললো আর কার গায়ে জ্বললো না এটা দেখার সময় আমাদের নেই। মারা 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবেন ইনশাআল্লাহ। তবে সেই 3 ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না, এটা দিতে বাধ্য থাকবে সরকার। একটা সমাজের ভিত্তি হচ্ছে পরিবার। পরিবার যে সমাজের সুন্দর, সেই সমাজ সুন্দর হয়। পরিবার যেখানে এলোমেলো, সেই সমাজ ধ্বংস হয়ে যায়। আমরা আজকে ধ্বংসের মধ্যে পড়ে গেছি, এই সমাজকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করতে হবে ইনশাআল্লাহ। আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই, সরকার সবার কাছ থেকে ট্যাক্স নেয়, সরকারের দায়িত্ব হলো সমাজের চাকা চালু রাখা, সরকারের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত মাদের বাকি 3 ঘন্টার বেতন পরিশোধ করা। কল্যাণ রাষ্ট্র যেদিন কায়েম হবে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এই দেশ সেই জায়গায় গিয়ে উপনীত হবে।
প্রথম দিনই হবে না, নিশ্চয়ই এই কথা জনগণ বুঝে। জনগণের ধৈর্য এবং সহযোগিতা আমাদের লাগবে। জনগণের যদি আন্তরিক সহযোগিতা এবং ধৈর্য পাই, ইনশাল্লাহ তা হবে। বলবেন ঠিক আছে, বেতন না হয়ে দিলেন, 3 ঘন্টা যে খালি হয়ে গেল, সেই কাজের গ্যাপ কিভাবে পূরণ হবে? দুনিয়ার বহু দেশে পার্ট টাইম সরকারি জব আছে। অনেক মহিলা 8 ঘন্টা সময় দিতে পারবে না, বাসার বাইরে তার বাচ্চা আছে, সংসার আছে, এই জন্য জব ছেড়ে দেয়। তারা যখন দেখবে 3 ঘন্টারও আমার একটা সুযোগ আছে, বলবে ঠিক আছে, সেই 3 ঘন্টা আমি আমার প্রয়োজন পূরণ করে আসি। এখানে জব আরো বেড়ে যাবে, একজনের সাথে আরো 1/2 জন যুগ হয়ে যাবে। সুতরাং আগে যদি 100 জন জব পেয়ে থাকে, এখন 150 জন পাবে ইনশাআল্লাহ। এইভাবে জবের সংখ্যা বেড়ে যাবে। কিন্তু আমরা কোনো মাকে কাজ করতে বাধ্য করব না। যার প্রয়োজন আছে, যোগ্যতা আছে, কাজ তার হাতে সম্মানের সাথে তুলে দেব। তার নিরাপত্তা কর্মক্ষেত্রে বিধান করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরপরে যদি কোনো শিল্প, কোনো ইন্ডাস্ট্রি মহিলাদেরকে কাজে নিতে না চায়, সরকার নীতিমালা করে দেবে যে এতটুকু নিতে হবে। কেউ যদি না আসে, পুরুষ দিয়ে পূরণ করেন, অসুবিধা নাই। আবার মহিলাদের মাঝে, নারীদের মাঝে কেউ যদি বলেন যে আমি 8 ঘন্টা কাজ করেই 8 ঘন্টার বেতন নিতে চাই, তাকে সম্মানিত করা হবে বাড়তি ইনশাআল্লাহ। তিনি যে সম্মানটা দেখালেন রাষ্ট্রকে, এই জন্য তাকে সম্মানিত করা হবে। সম্মানিত করার বহু রাস্তা খোলা আছে। কাউকে বাধ্য করা হবে না, কাজ করতেও কাউকে বাধ্য করা হবে না, কাজ থেকে বিরত থাকতেও বাধ্য করা হবে না। এটা থাকবে অপশনাল চয়েস, অল্টারনেট চয়েস। মা সেই নিয়ামত যে প্রিয় সন্তানকে তার গর্ভে ধারণ করেন। গর্ভকালীন 285 দিন, কম বেশি আরো 10 দিন, এই সময়টা স্বাভাবিক গর্ভকালীন সময়। এই সময়ের ভিতরে জন্ম নেওয়া গর্ভের শিশুকে মায়ের রক্ত থেকে তার পুষ্টি সংগ্রহ করে থাকে, মায়ের ফুসফুস থেকে সে তার অক্সিজেন সংগ্রহ করে থাকে, যার কারণে একটা মানুষের ভিতরে 2টা মানুষের চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। তিলে তিলে নাই থেকে একটা মানুষ জন্ম নেয়, বেড়ে উঠে, আর সেই হারে মাটা দিন দিন দুর্বল হন। এই সময়টা মায়ের ঝিমঝিম করে মাথা ধরে, বমির ভাব করে, খাদ্যে অরুচি থাকে, ঘুমের ব্যাঘাত সৃষ্টি হয়। অনেকের আবার ওই সময় কিছু ইচিং বা চুলকানি টাইপের সমস্যাও হয়, আরো নানাবিধ সমস্যা এই সময়টা জুড়ে থাকে। কিন্তু মা বিরক্ত নন, তিনি অপেক্ষায় থাকেন কবে একটা পূর্ণিমার চাঁদ আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই পূর্ণিমার চাঁদ মাকে সীমাহীন কষ্ট দিয়ে যখন দুনিয়ায় আসে, চাঁদের মুখ দেখা মাত্র মা সমস্ত কষ্ট ভুলে যায়। মনের ভিতর থেকে কলিমাতুশ শুকর বের হয়ে আসে, বলেন আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তোমার মেহেরবানিতে পূর্ণিমার চাঁদের মতো একটা সন্তান তুমি আমাকে দান করেছো। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার সন্তানকে সুস্থ রাখো। মায়ের ডিউটি শেষ নয়, সেই দিন থেকে শুরু হয়ে গেল সন্তানকে বুকের দুধ দেওয়া। যখন সন্তান মায়ের বুকের দুধ চুষে, আরেক দফা মা দুর্বল হতে থাকেন। মায়ের এনার্জি, তার পুষ্টির একটা অংশ তার সন্তানের ভিতরে প্রবেশ করছে। সন্তান সেই দুধ পান করে করে বড় হয় তিলে তিলে। এরপরে কি হয়? এই সন্তানের জন্য মায়ের বুক হচ্ছে সন্তানের নিরাপদ বিছানা। বাবা এই কচি সন্তানকে বুকে নিয়ে ঘুমান না সাধারণত, এই সন্তানটাকে বুকে নিয়ে ঘুমান মা। এটা তার বিছানা, এটা তার বাথরুম। ওই বাচ্চা অবুঝ মনে খায় আর সেখানে পেশাব পায়খানা করে, মাঝে মাঝে বমি করে। এটা শীতের রাত না গরমের রাত, মার পাশে এর কোনো ব্যবধান নেই। মা পরম আদরে সব কিছু সামাল দিয়ে বাচ্চাকে যত্নে রাখেন, নিজেকে তিনি পাক পবিত্র করেন। এরপরে যদি এই বাচ্চাটার কখনো অসুখ বিসুখ হয়, ক্লান্ত বাবা একসময় ঘুমায় পড়েন, মার চোখের ঘুম হারাম। সন্তানের মাথার পাশে মা বসে থাকেন সারা রাত, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে। কখন আল্লাহর দরবারে হাত তুলে বলেন, রব্বুল ইজ্জত, এ বাচ্চা আমি তো চেয়ে আনি নাই, তুমি মেহেরবানি করে আমাকে দান করেছো। তোমার এই নিয়ামতের জন্য আমি তোমার কাছে শুকর গুজার করি। আমার বাচ্চাটার অসুখ আল্লাহ তুমি দূর করে দাও। হে আল্লাহ, একটা জীবনের প্রয়োজন হলে আমার বাচ্চাটাকে রেখে দিয়ে আমাকে নিয়ে যাও। এই মা তিলে তিলে বাচ্চাটাকে লালন পোষণ করেন। স্কুলে যাওয়ার সময় হলে তাকে তৈরি করা, স্কুলে পৌঁছানো, আবার নিয়ে আসা। মা তার পিছনে লেগে আছেন, ছেলে হোক মেয়ে হোক। এরপরে এই শিশুটি একদিন কিশোরে উপনীত হয়, কৈশোর থেকে সে যৌবনে যায়। ছেলে হলে কর্মক্ষেত্রে প্রবেশ করে, মেয়ে হলে আদরের এই দুলালিকে লালন পোষণ করে, লেখাপড়া সম্পন্ন করে, মানুষ হিসাবে গড়ে তুলে, সারা জিন্দেগি তার পিছনে যত্ন করে। সে যখন যত্ন করার জায়গায় আসলো, তখন একজন যুবকের হাতে তাকে উপহার দিয়ে তুলে দিলেন। এই যে একটু আগে আমাকে এখানে ফুল উপহার দেওয়া হয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন এই ফুলটা দেওয়ার সময় তাদের মুখের মধ্যে খুশির একটা ঝলক, আমারও মুখে খুশির ঝলক।
এরভাবে মানুষ যখন মানুষকে কোনো উপহার দেয়, অন্তরের মধ্যে তার একটা আনন্দের ঢেউ খেলে যায়। কিন্তু দুনিয়ায় একটা উপহার তার ব্যতিক্রম। এই উপহারটা হচ্ছে ওই যে যুবতী যাকে তিলে তিলে মা গর্ভে ধারণ করেছিলেন, বুকের দুধ খাইয়েছিলেন, বুকের বিছানায় বড় করেছিলেন, লালন পোষণ এবং শিক্ষা দান করেছিলেন। এই উপহারটা তিনি যখন একজন যুবককে দিচ্ছেন, তখন মা বাপের চোখের সমস্ত পানি পদ্মা মেঘনা যমুনার মতো বইতে থাকে আর টপ টপ করে ঝরে। শাড়ি দিয়ে আঁচল দিয়ে বারবার মুছেন, কিন্তু ওই পানি কোনো বাধা মানে না। মা বাবার মনে তখন একটাই কথা, ওরে বাবা, একটা গোলাপের চারা লাগিয়েছিলাম, এটার নিচে পানি দিলাম, সার দিলাম, কীট পতঙ্গ থেকে রক্ষা করলাম, আগাছা নিংড়ালাম, যত্ন নিলাম, আমার গাছটা বড় হলো, ফুলের একটা কলি ফুটলো, তার থেকে গোলাপ, এই গোলাপ আজকে তোমাকে আমি বাবা তোমার হাতে তুলে দিলাম। এখন সৌন্দর্যও তোমার, সুগন্ধ তোমার, শুধু একটা কথা, আমার গোলাপকে তুমি একটা যত্নে রাখবা। এই সময়টা অনেক বড় কাঁদে মানুষ। তো শ্বশুর শাশুড়ির চোখের পানি দেখে তারও কান্না আসে। এই মানুষটা একটা অজানা জগতে এসেছেন। আপনি তো আপনার মায়ের ঘরে, বাবার ঘরে আছেন। এখানে আসার পরে একটা ক্লেশ শুরু হয়। যিনি বধূ হয়ে এই ঘরে প্রবেশ করেছেন, সবাই তার কাছ থেকে সব কিছু চায়, যেন তিনি একটা ফিরিস্তা, তার কোনো চাহিদা নাই, সব কিছু উজাড় করে শুধু তিনি দিতেই থাকবেন। তার যদি সামান্য কোনো ভুল ত্রুটি হয়, খাতার মধ্যে লিখে লিখে রাখে আজকে অতটা সময় ভুল করেছে, মানে মনের খাতায়। মেয়েটির স্বামী যখন করে আসেন, মা বলে, বাবা, একটা মেয়ে বড় আশা করে এনেছিলাম, কিন্তু কি জানি মাঝে মাঝে কি সব উলট পালট করে। বাবা, না, বলবো না বাবা, তোকে বলে কষ্ট দিয়ে লাভ নেই। আসলে তিনি কিন্তু কষ্ট দিয়েই ফেলছেন ছেলেকে। ছেলের তখন আগ্রহ জাগে, মা ও কি করেছে একটু বলো না। মা তখন বলে, না তেমন কিছু না, তবে এই করেছে। তাই নাকি? তার কাছে তো আমি এটা আশা করি না। যদি তিনি বুদ্ধিমান পুরুষ হন, যদি তিনি দায়িত্বশীল স্বামী হন, যদি তিনি আল্লাহকে ভয় করা মানুষ হন, তাহলে মার কথা শোনার পরে মাকে বলবেন, মা গো, এ তো বয়স হয় নাই এখনো, বুঝার অভাবে করে ফেলছে, ইনশাল্লাহ আমি তাকে যেভাবে বুঝানো দরকার সেভাবে বুঝাবো, সে এগুলো আর করবে না, আপনাকে মায়ের মতোই সে এখন থেকে আদর করবে। আর যদি ব্যাককল হয়, বুঝসুঝ কম হয়, যদি তার মেজাজ চৈত্র মাসের মতো গরম হয়, তাহলে এই তুমি কোথায়, এদিকে আসো তো, সামনে ডেকে এনে রিমান্ডের মতো জিজ্ঞাসাবাদ শুরু করবে। তোমাকে কি এই জন্য এনেছি? তুমি আমার মাকে এই করেছো, আমার বোনকে এই করেছো, আমার বাবাকে এই করেছো, আমার ভাইকে এই করেছো, আমার সন্তানদের সাথে এই করেছো, তুমি কি পেয়েছো? তোমার কাছে কি আমি একটু শান্তি আশা করতে পারি না? আর যদি আরো খারাপ হয় তাহলে গালি একটা দিয়ে দিবে মা বাবা। এই মহিলা তখন ভাবে, আমি তো আমার বাবার সংসারে নাই, মায়ের সংসারে নাই, এসেছি একটা ভিন্ন সংসারে। আমার যোগ্যতা উজাড় করে তোমার মা, তোমার বাবা, তোমার সন্তানাদি, তোমার সম্পদ, তোমার ইজ্জত সব কিছুর পাহারাদারি করে আমি মানুষটি তোমার যোগ্য হলাম না, তোমার মন খুশি করতে পারলাম না, হায় আল্লাহ আমি কোথায় আসলাম। তার হৃদয় ভেঙে খান খান হয়ে যায়। কিন্তু যদি স্বামী বুদ্ধিমান হয়, স্বামী যদি সত্যিকারের ইমানদার হয়, সে কি করবে? সেইটা করবে না। অধিকাংশ বিশ্লেষকের মতে বাংলাদেশের সবচেয়ে গুছিয়ে যে দলটা রাজনীতি করে সেই দলটির নাম জামায়াত। অস্বীকার করার কোনো উপায় নেই। দলটির রুকন থেকে শুরু করে আমির, সবার নিয়োগ, সাংগঠনিক কাঠামো, কার্যপদ্ধতি, এমনকি ফান্ড কালেকশনের পদ্ধতিগুলো অবাক করে দেবার মতো। এবং এসব পদ্ধতি যে একদম সফলভাবেই কাজ করছে সেটা সাম্প্রতিক জরিপ বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের জয়োৎসবই প্রমাণ করে। জরিপ বলছে মোট ভোটারের 41.3% বিএনপিকে, 30.3% জামায়াতকে, 18.80% আওয়ামী লীগকে এবং 4.1% ভোটার ভোট দিতে চায় এনসিপিকে। এই হিসেবে মোট 12.61 লাখ ভোটারের 30%, অর্থাৎ প্রায় 3.78 লাখ ভোটার ভোট দিতে চায় জামায়াতকে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যারা ভাবছে জামায়াত কেবল নৈতিক বা ধর্মীয় লাইনেই খেলছে, তারা আসল খেলাটা ধরতেই পারছে না। দলটি এখন স্ট্র্যাটেজিক গ্রোথ মডেলে কাজ করছে, যেন কোনো বহুজাতিক কোম্পানি বাজার দখলের প্ল্যান নিচ্ছে। প্রতিটি অঞ্চলে তাদের নিজস্ব অপারেশন ইউনিট আছে। কেউ কন্টেন্ট বানাচ্ছে, কেউ ভেতরের ডেটা সংগ্রহ করছে, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত তৈরির কাজ করছে। বাংলাদেশে এখন রাজনীতি অনেকটাই মনস্তত্ত্বের খেলা।
বিএনপি যেখানে আবেগে ভর করে বক্তৃতা দিচ্ছে, জামায়াত সেখানে অ্যালগরিদমে কাজ করছে। তাদের সাংগঠনিক পরিকল্পনা যেন একেবারে বৈজ্ঞানিক। কে কখন কোথায় যাবে, কাকে ফোন করবে, কোন মসজিদের ইমাম কাকে প্রভাবিত করতে পারে, সব তথ্য তাদের সিস্টেমে ট্যাগ করা থাকে। এখন প্রশ্ন হচ্ছে, বাকি দলগুলো কেন পিছিয়ে? বিএনপি এখন ঠিক সেই মানুষটার মতো যে জানে তাকে দৌড়াতে হবে, কিন্তু বাঁশির শব্দটা শুনতে পাচ্ছে না কোনো এক অজানা কারণে। নেতৃত্ব আছে কিন্তু মাঠে নেই, সিদ্ধান্ত আছে কিন্তু প্রয়োগ নেই। তারেক রহমান লন্ডনে বসে আছেন, মাঠে নেতারা বিভক্ত, কেউ ঢাকায়, কেউ গুলশানে, কেউ অনিশ্চয়তায়। জরিপ বলছে ভোটের মাঠে পলাতক আওয়ামী লীগের চেয়েও পিছিয়ে আছে এনসিপি। যে এনার্জি নিয়ে যাত্রা শুরু হয়েছিল দলটির, বিশ্লেষকরা বলছেন সেই এনার্জি হারিয়ে এনসিপি খাবি খাচ্ছে অতলান্তিক জলে। এদিক থেকেও পথ পরিষ্কার জামায়াতের। জামায়াতের নতুন পরিকল্পনার মূল ভিত্তি স্মার্ট ডেমোগ্রাফি, অর্থাৎ যুব সমাজ, নারী ভোটার এবং ধর্মভিত্তিক সংবেদনশীল অঞ্চল। উদাহরণস্বরূপ উত্তরবঙ্গের অনেক জায়গায় জামায়াত নারী ভিত্তিক নেটওয়ার্ক তৈরি করেছে। মহিলা কর্মীরা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সমস্যার খোঁজ নিচ্ছেন, চিকিৎসা, শিক্ষা, এমনকি চাকরির পরামর্শ দিচ্ছেন। এটাকে বলা হচ্ছে সার্ভিস পলিটিক্স, যেখানে ভোট চাওয়া হয় না, বরং আস্থা অর্জন করা হয়। এদিকে তরুণ সমাজেও জামায়াত এখন তাদের সাইবার টিমগুলো পেশাদারভাবে কাজ করছে। টিকটক থেকে টেলিগ্রাম পর্যন্ত ছড়িয়ে আছে তাদের কন্টেন্ট। শুধু ধর্ম নয়, তারা ন্যায়, বিকল্প রাজনীতি এবং পরিবর্তনের কথা বলছে। মজার বিষয় হলো, একসময় এগুলো বিএনপির স্লোগান ছিল। অর্থনীতি আর সংগঠন দুটোই সাজানো। জামায়াতের তহবিল সংগ্রহ পদ্ধতি এক ধরনের সাইলেন্ট ইকোনমি। দেশের ভেতরে ছোট ব্যবসায়ী, বিদেশে প্রবাসী সম্প্রদায় সবাই চাঁদা দেয় এক ধরনের বিশ্বাস নিয়ে। তাদের অর্থ আসে হিসাব করে, ব্যয় হয় পরিকল্পনা করে। বিএনপি যেখানে প্রতিটি কর্মসূচির পর অর্থের অভাবে হিমশিম খায়, জামায়াত সেখানে আর্থিকভাবে স্বনির্ভর। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি হচ্ছে। একদিকে পলাতক আওয়ামী লীগ, অন্যদিকে আত্মবিভক্ত বিএনপি। মাঝখানে জামায়াত গড়ে তুলছে সুসংগঠিত বিকল্প বলয়, একটি রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং যা ধীরে ধীরে ভোটের গাণিতিক হিসাব বদলে দিচ্ছে। জামায়াত এখন সরাসরি ক্ষমতার জন্য মাঠে নামছে। ক্ষমতার ব্যাপারে এতটাই আত্মবিশ্বাস যে বিএনপির সাথে জোটের কথাও চিন্তা করছে না দলটি। মাঠের যা অবস্থা, আসছে নির্বাচনে সবার চোখ কপালেও উঠতে পারে দলটির অবস্থা দেখে, এমনটাই ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকরা। অন্যদিকে বিএনপি সহ অন্য দলগুলোর অবস্থা যেমন, তাতে বড় ধাক্কাই অপেক্ষা করছে সামনে। যদি এই ধাক্কাও তাদের ঘুম ভাঙাতে না পারে, তাহলে পরবর্তী 5 বছর তাদের বেশ ভুগতেও হতে পারে বলে মত বিশ্লেষকদের। সুতরাং ছবিটা এমন, একদিকে নিখুঁত পরিকল্পনায় এগোচ্ছে জামায়াত, অন্যদিকে পুরনো ক্লান্তি নিয়ে হাঁপাচ্ছে বড় দলগুলো। আবার নবীন দলগুলো যেন হালে পানি পাচ্ছে না। নির্বাচন এখন কেবল ভোটের নয়, এটা বুদ্ধিমত্তার প্রতিযোগিতা, সেটা বলার অপেক্ষা রাখে না। আর এই খেলায় জামায়াতের ডিজাইন সবাইকে ছাড়িয়ে এখন পর্যন্ত সবচেয়ে নিখুঁত এবং কার্যকরী। যা হোক, জামায়াতের সেই মেটিকুলাস ডিজাইনের ফলাফল দেখতে আর কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে আমাদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জামাতের ভোট যেমন খবর, দেশে জামাতের ভোট মাত্র 5 থেকে 6%। আসলে কিরকম বলেছেন, আর বাস্তবে জামাতের ভোট কত পার্সেন্ট? মির্জা ফখরুল শুনলে হার্ট অ্যাটাক করতে পারেন। জামাতের ভোট কত আর বিএনপির ভোট কত পার্সেন্ট? আমি প্রথমে বলে নিই যে এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জামাত ইসলামী। সর্ববৃহৎ দল হলেই যে তারা ক্ষমতা আসতে পারবে এটা নিশ্চিত না, তবে ক্ষমতায় জামাত আসবে এটা সব প্রেডিকশন, সব হিসাব নিকাশ জরিপে উঠে আসে। তবে সর্ববৃহৎ দল জামাত ইসলামী। অনেকে বলছেন যে সর্ববৃহৎ দল হলে তারাই ক্ষমতা আসবে। না, বাংলাদেশের সর্ববৃহৎ দল ছিল আওয়ামী লীগ। সবসময় আওয়ামী লীগ ক্ষমতা এসেছে? পিআর সিস্টেম হলে সর্ববৃহৎ দল নিশ্চিত ক্ষমতায়, পিআর সিস্টেম না হলে সর্ববৃহৎ দল হেরে যেতে পারে। আবার জোটের সমীকরণ আছে, নানান হিসাব নিকাশে সর্ববৃহৎ দল হলে তারা বিরোধী দলও হতে পারে। হোয়াটএভার। জামাত ইসলামের ভোট বাস্তবে কত পার্সেন্ট? মির্জা ফখরুল তো বলছেন 5 থেকে 6%। কেনই বা মির্জা ফখরুল এই আলোচনা সামনে এনেছেন? উদ্দেশ্য কি? প্রথম কথা হচ্ছে যে অনেকে বলছেন যাক 5-6% স্বীকার তো করেছেন, মজা করছেন। এখানে দেখেন মির্জা ফখরুল এই কথা কেন বলছেন, আগে এটা বিশ্লেষণ করি। দেখেন কথাটা আসলে একদম এইভাবে বলে নাই। গত নির্বাচনে 5 থেকে 6% ছিল, 1 লাফে 51% হয়ে যাবে এটা আশা করা ঠিক না, এইভাবে বলার চেষ্টা করেছেন। যেভাবেই হোক না কেন 5-6%-এর সাথে জামাতকে রিলেট করার চেষ্টা করছেন মির্জা ফখরুল। আসেন প্রথমে এটা রহস্যটা আমরা উদ্ঘাটন করি। এই যে মির্জা ফখরুল বলেছেন যে নৌকার ভোটাররা আপনাদের পাশে ধানের শীষ আছে, চিন্তা করবেন না, এই বক্তব্য মির্জা ফখরুলের।
এবং আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। মির্জা ফখরুলের এই বক্তব্য এবং জামাতের ভোট 5 থেকে 6%, এই আলাপ একই সূত্রে গাথা, একই জায়গা থেকে ওহির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট হিসেবে এটা বলেছে। শুধু এটা না, আওয়ামী লীগের বিএনপির এমপি প্রার্থীদের যে বক্তব্য, পিনাকি ভট্টাচার্য একটা আলোচনা, অনেকগুলো আলোচনা একত্র করে দেখিয়েছেন আপনাদেরকে, আমি একটু রিপিট করছি। যে এক বিএনপির এমপি প্রার্থী বলেছেন যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি নির্যাতন করেছে জামাত ইসলামের উপর, জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে, যেটা অপূরণীয়। অতএব জামাত যদি ক্ষমতায় আসে তারা শেখ হাসিনার ফাঁসি দিবে, আর বিএনপি ক্ষমতা আসলে ফাঁসি নিয়ে কিচ্ছু করবে না, আপনারা নিরাপদ থাকবেন। এই বক্তব্য আর জামাতের ভোট 5-6%, এটা একই সূত্রে গাথা। কেন এই আলোচনা মির্জা ফখরুলের সামনে আনলেন? এবার আসেন। কারণ হচ্ছে এটা ভারত বলেছে। প্রথম কথা হচ্ছে ওই আওয়ামী লীগকে নর্মালাইজড করা বা আওয়ামী লীগের লোকজনের পাশে আছি, এবং ওই বঙ্গবীর কাদের সিদ্দিকীর যে আওয়ামী নর্মালাইজেশন বক্তব্য এবং মির্জা ফখরুলের যে বক্তব্য, এগুলো সব এক, এগুলো সব ভারতের অ্যাসাইনমেন্ট, এদের গোড়া সব সাউথ ব্লক। সেখানে কেন এটা সামনে আনছে কেন? দেখেন, এখানে সিআইএ, মোসাদ, ফখরুল সবাই জানে যে বাংলাদেশের জনমত আসলে কি। বাংলাদেশের জনমত হচ্ছে ডাকসু, মানে ডাকসুতে আপনারা যা দেখেছেন বাংলাদেশের চিত্র আসলে ওইটা। ইট প্রুভস দ্যাট যে বিএনপির ভোট 10 থেকে 15%-এর বেশি না। চান্দাবাজির কারণে বিএনপির ভোট জয় বাংলা হয়ে গেছে 10 থেকে 15%। আর বিএনপির যে বড় বড় কথা, ওটা ফাঁকা বলি। বিএনপি এখন কর্মীভিত্তিক দলে পরিণত হয়েছে, সমর্থক নাই। বিএনপি সমর্থকরা সিংহভাগ দাঁড়িপাল্লায় কনভার্ট হয়েছে। মানে ছাত্র সংসদ নির্বাচনে যা হয়েছে, যা চিত্র দেখেছেন, ওইটি জাতীয় চিত্র, এটি। আর ওখানে আলাদা বা কেন হবে? ওখানে এমন কি জামাত দখল করেছে? না ওইটা অন্য কোনো স্টেট, না ওইটা অন্য কোনো প্রভিন্স? কি সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যা দেখেছেন জাতীয় নির্বাচনে জাতীয়ভাবে চিত্র একই। সেই হিসেবে বিএনপির ভোট 10 থেকে 15%-এর বেশি নয়। কিন্তু জামাতের ভোট যে এখন, জামাতের সাংগঠনিক ভোটেই অলমোস্ট 30%, আর সুইং ভোটারদের সব মিলিয়ে জামাত 40% প্লাস ভোট জামাত তার বাক্সে আনতে পারবে, চরমোনাই অন্য ইসলামী দল মিলিয়ে। আর জোটের সমীকরণে মোটের উপরে 51% ভোট হবে, এটা আমি বলছি না। ভোট, হ্যাঁ, কাস্টিং ভোটের 51% হতে পারে, তবে 151 প্লাস সিট পাবে, 160-এর মতো সিট পেয়ে ক্ষমতা আসবে, এটা বলা যায়। এমনিতে জামাতের সাংগঠনিক ভোট এবং সুইং ভোটার যেটা জামাত পেতে পারে, এবং ইসলামপন্থী ভোটার জামাত চরমোনাই জোট, এগুলো মিলে 40% প্লাস হয়েছে। আর বিএনপি জোট টোট সব মিলিয়ে নট মোর দেন 15%, 15%-এর বেশি না। এটা এখন মির্জা ফখরুল হার্ট অ্যাটাক না করেন, এটা মির্জা ফখরুল ভালোভাবে জানেন। মির্জা ফখরুল কিন্তু এমনিতে মেধাবী, বুঝেন। তারপর কি এই আলোচনাটা 5-6%-এর তুচ্ছতাচ্ছিল্যমূলক আলোচনাটা কেন সামনে এনেছেন? এটা এনেছেন এই কারণে, এটা ভারত বলেছে। কারণ জনগণের ভোটে জেতার কোনো সুযোগ নেই, এখন কারচুপি করতে হবে। কারচুপির নানান মেকানিজম তারা করার চেষ্টা করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বন্ধুগণ, দেখতে পারলেন। আপনারা ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন, আপনারা কি বলতে চান, আপনাদের মতামত কি থাকবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বেশি কিছু আর বলতে চাই না, শুধুমাত্র এতটুকুই বলবো আপনাদেরকে যে জামায়াতের উদ্দেশ্যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই বক্তব্য দিয়েছেন, যেই কথা বলেছেন, সেটি আসলেই উচিত হয়নি তার বলা। কারণ তার এই বক্তব্যের কারণে এখন ক্ষিপ্ত বিএনপি নেতাকর্মীদের উপরে জামায়াতের সমর্থক কর্মীবৃন্দ, এবং মির্জা ফখরুল ইসলামের কাছ থেকে এই বক্তব্য আশা করিনি। তিনি একজন অত্যন্ত ভদ্র এবং সুশীল রাজনীতিবিদ বলে আমি মনে করতাম, কিন্তু তার ইদানিং কর্মকাণ্ড, আচরণ, কথাবার্তা থেকে মনে হয় না তিনি সুশীল রাজনীতিবিদ। যাই হোক, আপনারা জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়নটা। যে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতকে উদ্দেশ্য করে, যে বলেছেন জামায়াত ইসলামকে ভালো হওয়ার জন্য, আসলে খারাপের কি করেছে জামায়াত ইসলাম? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ক্ষমতায় যাওয়ার আগে অনেকেই বলছে আওয়ামী লীগের বড় ভাই হয়ে গেছে বিএনপি এবং বিএনপি দলের কর্মীরা, এবং সেটা আবারও প্রকাশ পেল মির্জা ফখরুলের বক্তব্য থেকে। ঝড়ে কলা গাছ ভাঙছে আর এখন ফকিরের কেরামতি দেখে কে, এরকমই অবস্থা হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আপনারা জানাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে কেন্দ্র করে আপনাদের মতামত, ওপিনিয়নটাকে। আল্লাহ হাফেজ।